যে স্বামীকে তাঙ্গাওয়ালা বলে ছেড়ে গিয়েছিল সে আইএএস হয়ে ফিরল। যখন সে স্ত্রীর গ্রামে পৌঁছল তখন যা হল তা সবাইকে নাড়িয়ে দিল। উত্তরপ্রদেশের এক প্রত্যন্ত গ্রামীণ এলাকায় ভানপুর নামে একটি ছোট্ট গ্রাম ছিল। মাটির কাঁচা রাস্তা, এদিক ওদিক ছড়িয়ে থাকা আম ও নিম গাছ, দূরে বিস্তৃত মাঠ আর সাত সকালে বাতাসে মিশে থাকা মাটি ও ঘাসের সুগন্ধ। এটাই ছিল সেই গ্রামের পরিচয়। সেখানে তখনও শহরের মতো সুযোগ সুবিধা পৌঁছায়নি। না চলত বড় বাস, না ট্যাক্সি, না অটো। গ্রামের মানুষের যাতায়াতের সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম ছিল তাঙ্গা। সকালে সূর্য ওঠার সাথে সাথেই যখন গ্রামের পথে ঘোড়ার খুরের শব্দ শোনা যেত, তখন মানুষ বুঝে যেত যে তাঙ্গা বেরিয়ে পড়েছে। সেই তাঙ্গাগুলোর মধ্যেই একটি তাঙ্গা ছিল নিখিলের। গ্রামের সবাই তাকে চিনত। প্রায় ২৫ বছর বয়সী, লম্বা চওড়া মজবুত গড়নের এক যুবক, যার চোখে সবসময় এক অদ্ভুত উজ্জ্বলতা থাকত। পরিশ্রমে শক্ত হয়ে যাওয়া হাত, কিন্তু স্বভাব এতটাই শান্ত যে কেউ তার সাথে প্রথমবার কথা বলেই আপন বোধ করত। কিন্তু নিখিল সবসময় তাঙ্গাওয়ালা ছিল না। একসময় পুরো গ্রামের তার উপর অনেক আশা ছিল। নিখিল ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব ভালো ছিল। গ্রামের ছোট এক সরকারি স্কুলে পড়ত, যেখানে ভাঙা জানলা আর পুরনো ব্ল্যাকবোর্ডের মাঝেও সে এমনভাবে পড়াশোনা করত যেন সে কোনো বড় স্কুলের ছাত্র। তার মাস্টারমশাই প্রায়ই বলতেন, এই ছেলেটা যদি সঠিক সুযোগ পায় তবে অনেক দূর যাবে। কিন্তু ভাগ্য সবাইকে সমান সুযোগ দেয় না। নিখিল যখন দ্বাদশ শ্রেণীতে পড়ত তখনই তার বাবা রামলালের হঠাৎ মৃত্যু হল। তার বাবা গ্রামে তাঙ্গা চালাতেন। তিনি পরিশ্রমী মানুষ ছিলেন, কিন্তু জীবন তাকে বেশি সময় দেয়নি। একদিন হঠাৎ বুকে ব্যথা উঠল, আর দেখতে দেখতে সব শেষ হয়ে গেল। সেই দিনের পর নিখিলের জীবন পুরোপুরি বদলে গেল। ঘরে ছিল তার মা সরোজ, যিনি আগে থেকেই অসুস্থ থাকতেন, ছোট বোন রাধা, যে তখন অষ্টম শ্রেণীতে পড়ত, এবং ছোট ভাই মোহন, যে পঞ্চম শ্রেণীতে ছিল। ঘরের বড় ছেলে হওয়ার কারণে সমস্ত দায়িত্ব নিখিলের কাঁধে এসে পড়ল। সে চেয়েছিল পড়াশোনা চালিয়ে যেতে, কিন্তু ঘরের অবস্থা দেখে সে নিজেই সিদ্ধান্ত নিল যে পড়াশোনার চেয়ে পরিবার আগে। পরের সপ্তাহেই সে তার বাবার পুরনো তাঙ্গাটি হাতে তুলে নিল। প্রথমবার যখন সে তাঙ্গা নিয়ে গ্রামের রাস্তায় বেরোল, তার মনে এক অদ্ভুত কষ্ট হচ্ছিল। তার মাস্টারমশায়ের কথাগুলো মনে পড়ছিল, তুমি অনেক দূর যাবে নিখিল। কিন্তু সেদিন সে উন্নতির দিকে নয়, বরং বাধ্য হয়ে অভাবের পথে পা বাড়িয়েছিল। ধীরে ধীরে এটাই তার জীবন হয়ে গেল। সূর্য ওঠার আগেই সে উঠে পড়ত, তার ঘোড়া রাজাকে খাবার দিত, তারপর তাঙ্গা নিয়ে গ্রামের মোড়ে গিয়ে দাঁড়াত। খেতে যাওয়া কৃষক, বাজারে যাওয়া মহিলা, স্কুলে যাওয়া শিশু, সবাই তার তাঙ্গায় বসত। নিখিল সবার সাথে সম্মানের সাথে কথা বলত, ভাড়ার টাকা নিয়ে কখনো ঝগড়া করত না। গ্রামের বয়স্করা বলতেন, রামলালের ছেলেটা ঠিক তার বাবার মতোই হয়েছে, সৎ এবং সহজ সরল। কিন্তু এই পরিশ্রমী জীবনের মাঝেও নিখিলের মনে কোথাও না কোথাও পড়াশোনার স্বপ্ন বেঁচেছিল। অনেক সময় রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত, সে পুরনো বই বের করে পড়তে বসত। যদিও ক্লান্তি এত বেশি থাকত যে কিছুক্ষণের মধ্যেই চোখ বুজে আসত। তার মা সরোজ প্রায়ই তাকে দেখতেন এবং মনে মনে খুব কষ্ট পেতেন। তিনি জানতেন তার ছেলে কত বড় ত্যাগ স্বীকার করছে। একদিন রাতে খাবার খাওয়ার সময় সরোজ ধীরে ধীরে বললেন, নিখিল বাবা, তোকে একটা কথা বলার ছিল। নিখিল রুটির টুকরোটা হাতেই থামিয়ে মায়ের দিকে তাকালো। কি কথা মা? সরোজের গলা হালকা কাঁপছিল। আমার শরীর এখন আর আগের মতো নেই বাবা, জানি না ভগবান আর কতদিন বাঁচিয়ে রাখবেন, কিন্তু আমার একটা ইচ্ছে আছে। নিখিল ভয় পেয়ে গেল। এমন কথা বলো না মা, তুমি ঠিক হয়ে যাবে। সরোজ মৃদু হেসে বললেন, যদি তুই বিয়ে করিস তবে আমি শান্তি পাব। বউ এলে ঘর সামলাতে পারবে, হয়তো আমি আর কয়েক বছর বেশি বাঁচব। নিখিল চুপ হয়ে গেল। সে কখনো বিয়ের কথা ভাবেনি, সে তো শুধু ভাই বোনের পড়াশোনা আর মায়ের ওষুধের কথা ভাবত। কিন্তু মায়ের চোখের সেই আকুতি সে এড়িয়ে যেতে পারল না। কয়েক সপ্তাহ পর এক আত্মীয়ের মাধ্যমে একটি সম্বন্ধ এলো। মেয়ের নাম নিকিতা, পাশের গ্রামেরই মেয়ে। দেখতে খুব সুন্দর, গায়ের রং ফর্সা, বড় বড় চোখ, আর কথা বলার ধরন এমন যে প্রথম দেখাতেই যে কেউ মুগ্ধ হয়ে যাবে। বিয়ে তাড়াতাড়ি ঠিক হয়ে গেল। নিখিল খুব একটা প্রশ্ন করেনি। সে শুধু ভেবেছিল, মা যদি খুশি হয় তবে এটাই ঠিক। বিয়ের দিন এলো। গ্রামে সাধারণ এক অনুষ্ঠান হলো। ঢোলের শব্দ, মেয়েদের গান আর মাটির উঠোনে প্রদীপ।
এই পরিবেশে নিখিল আর নিকিতার বিয়ে হয়ে গেল। যখন নিকিতা প্রথমবার কোণে সেজে সেই ছোট ঘরে এলো, সরোজির চোখে খুশির জল ছিল। তার মনে হল ঘরে যেন সত্যি লক্ষ্মী এসেছে। নিখিলও মনে মনে আশা করছিল যে হয়তো এবার তার জীবনটা একটু সহজ হবে। কিন্তু মানুষ শুধু চেহারা দেখতে পারে, মন নয়। নিকিতার মনে কি চলছিল তা তখনও কেউ জানত না। বিয়ের শুরুর কয়েকদিন সব ঠিকঠাক চলল, কিন্তু ধীরে ধীরে ঘরের পরিবেশ বদলাতে লাগল। এক সন্ধ্যায় যখন নিখিল তাঙ্গা চালিয়ে বাড়ি ফিরল, সে দেখল নিকিতা উঠোনে দাঁড়িয়ে রাগে বিড়বিড় করছে। নিখিলকে দেখা মাত্রই তার মুখে বিরক্তি ফুটে উঠল। সে নাক সিটকে বলল, এটা কিসের গন্ধ আসছে? নিখিল অবাক হয়ে জিজ্ঞেস করল, কিসের গন্ধ? নিকিতা অবজ্ঞার দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, তোমার শরীর থেকে ঘোড়ার গন্ধ আসছে। সেই মুহূর্তে নিখিল কিছু বলল না, কিন্তু তার মনে হল কেউ যেন নিঃশব্দে আঘাত করল। সে বুঝতে পারেনি এটা তো মাত্র শুরু, আসল ঝড় তখনও বাকি ছিল। শুরুর দিকে নিখিল ভেবেছিল সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে, হয়তো নতুন পরিবেশে নিকিতা অস্বস্তি বোধ করছে। কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারল সমস্যাটা পরিবেশের নয়, বরং নিকিতার মনে এই বাড়ি আর তার পেশার প্রতি কোনো সম্মান নেই। যেদিন প্রথম নিকিতা বলেছিল তার শরীর থেকে ঘোড়ার গন্ধ আসে, সেদিন নিখিল হেসেই উড়িয়ে দিয়েছিল। ভেবেছিল হয়তো ইয়ার্কি করছে, কিন্তু নিকিতা ইয়ার্কি করছিল না। পরের দিন সকালে যখন নিখিল তাঙ্গা নিয়ে বেরোতে যাচ্ছিল, নিকিতা ঘৃণা ভরে তাকে দেখে বলল, তুমি কি সত্যি রোজ এই কাজই করো? নিখিল সহজভাবে বলল, হ্যাঁ, ছোটবেলা থেকেই এই কাজ করছি, এটা দিয়েই ঘর চলে। নিকিতা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, ঘর চলে? এটা কি তুমি ঘর চালানো বলো? মাটির ভাঙা বাড়ি, এক অসুস্থ মা, দুই ছোট ভাই বোন, আর তুমি একজন তাঙ্গাওয়ালা? এ কথা শুনে নিখিল চুপ হয়ে গেল। সে তর্কের মানুষ ছিল না। সে ধীরে ধীরে বলল, কাজ কোনো ছোট বড় হয় না নিকিতা, পরিশ্রম করে কামানো প্রতিটি পয়সা সম্মানের হয়। কিন্তু নিকিতা যেন তার কথা শুনলই না। সে মুখ ঘুরিয়ে ভেতরে চলে গেল। সেই দিনের পর থেকে ঘরের পরিবেশ বদলে গেল। নিকিতা এখন প্রতিটা ছোট বিষয়ে খোঁটা দিতে লাগল, খাবার নিয়ে, ঘরের অবস্থা নিয়ে, নিখিলের কাজ নিয়ে। সে প্রায়ই বলতো, আমার বাপের বাড়িতে এমন হতো না, সেখানে মানুষ ভালো পোশাক পরে, ভালো ঘরে থাকে। এখানে তো মনে হয় সব সেই মানধাতা আমলের। সরোজ এসব শুনতেন আর তার বুক ফেটে যেত, কিন্তু তিনি চুপ থাকতেন। তার ভয় ছিল কিছু বললে পাছে অশান্তি আরও বাড়ে। একদিন দুপুরে যখন নিখিল তাঙ্গা নিয়ে বাইরে গিয়েছিল, তখন নিকিতার বাবা মা দেখা করতে এলেন। তারা ঘরের অবস্থা দেখে পছন্দ করলেন না। নিকিতার মা বললেন, মেয়ে, আমরা ভেবেছিলাম ছেলেটা পরিশ্রমী, জীবন চলে যাবে, কিন্তু এ তো একেবারে গরিবের ঘর। নিকিতা সাথে সাথে বলল, আমিও তাই ভেবেছিলাম মা, কিন্তু এখানে এসে বুঝলাম জীবন কিভাবে কাটবে। ও সারাদিন তাঙা চালায়, এত খাটুনি দিয়েও বিশেষ কিছু পায় না। তার বাবা বললেন, যদি তোমার এখানে ভালো না লাগে তবে ওকে বোঝাও শহরে যেতে, ওখানে গিয়ে কোনো বড় কাজ করুক, তাঙা চালিয়ে কতদিন চলবে। সেই দিন থেকে নিকিতার মনে লোভ আরও বেড়ে গেল। সন্ধ্যায় নিখিল বাড়ি ফিরলে দেখল নিকিতার ব্যবহার আরও বদলে গেছে। খাবার সময় সে হঠাৎ বলল, তোমার শহরে যাওয়া উচিত। নিখিল অবাক হয়ে জিজ্ঞেস করল, শহর কেন? নিকিতা বলল, ওখানে কাজের বেশি সুযোগ আছে, কোনো দোকান করো বা বড় কোনো কাজ করো, এই তাঙা চালিয়ে তুমি সারা জীবন গরিবই থাকবে। নিখিল শান্ত গলায় বলল, আমার শহরের কোনো অভিজ্ঞতা নেই, এখানে আমার কাজ ভালোই চলছে, এটা দিয়েই আমাদের সবার দিন চলে যাচ্ছে। কিন্তু নিকিতার এই উত্তর একদম পছন্দ হল না। সে রেগে বলল, তাহলে কি তুমি সারা জীবন এটাই করতে থাকবে, তাঙা চালাবে? নিখিল ধীরে ধীরে বলল, যতদিন দরকার হ্যাঁ। তবে আমি চেষ্টা করছি রাধা আর মোহন যেন পড়াশোনা করে বড় হয়, ওদের ভবিষ্যৎ ভালো হতে হবে। এ শুনে নিকিতার মুখ আরও কঠোর হয়ে গেল। সে অবজ্ঞার সাথে বলল, তার মানে তুমি তোমার সব আয় ভাই বোনের পেছনে খরচ করবে, আর আমাদের কি হবে? নিখিল অবাক হয়ে বলল, ওরা আমার ভাই বোন নিকিতা, ওদের খেয়াল রাখা আমার দায়িত্ব। নিকিতার আগে ফেটে পড়ে বলল, তাহলে ওদের থেকে আলাদা হয়ে যাও, আলাদা সংসার করো, আমি ওদের সাথে থাকতে পারবো না। এটা শুনে নিখিল একেবারে নিস্তব্ধ হয়ে গেল। সে কখনো ভাবেনি তার স্ত্রী তাকে এমন কথা বলবে। সে মৃদুস্বরে বলল, আমি পরিবারকে ছাড়তে পারব না। এটা শোনা মাত্রই নিকিতা চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলল, ঠিক আছে, তবে তুমি তোমার পরিবারের সাথেই থাকো। এরপর থেকে ঝগড়া বাড়তেই লাগল।
প্রায় প্রতিদিন কোনো না কোনো বিষয় নিয়ে অশান্তি হতো। গ্রামের লোকও ধীরে ধীরে জানতে পারল যে নিখিলের সংসারে সব ঠিক নেই। অনেক সময় প্রতিবেশীরা বোথাতে আসত, কিন্তু নিকিতা কারো কথা শুনতে রাজি ছিল না। একদিন ঝগড়া এত বাড়ল যে নিকিতা নিজের ব্যাগ গুছিয়ে বাপের বাড়ি চলে গেল। যাওয়ার সময় নিখিলকে বলে গেল, যতদিন তুমি এই তাঙা চালানো না ছাড়বে আর শহরে গিয়ে বড় কাজ না ধরবে, আমি ফিরব না। নিখিল তাকে আটকানোর চেষ্টা করল না। সে ভেবেছিল হয়তো কয়েকদিন বাপের বাড়ি থাকলে তার রাগ শান্ত হবে, কিন্তু সে ঘুণাক্ষরেও বুঝতে পারেনি সামনে তার জীবনের সবচেয়ে বড় ঝড় আসতে চলেছে। কয়েক মাস কেটে গেল, নিকিতা ফিরল না। একদিন ডাকপিউন নিখিলকে একটি কাগজ দিয়ে গেল। সেটা ছিল আদালতের নোটিশ। নিকিতা ডিভোর্সের মামলা করেছে। এটা দেখে নিখিলের পায়ের তলা থেকে মাটি সরে গেল। গ্রামের মানুষ যখন এই খবর পেল, নানা কথা হতে লাগল। কেউ বলতো আজকানকার মেয়েরা এমনই হয়, কেউ বলতো বেচারা নিখিল কত ভালো মানুষ। কিন্তু আসল ধাক্কা তখনও বাকি ছিল। কয়েক সপ্তাহ পর আদালতে শুনানি হল। নিখিল প্রথমবার নিকিতার সামনে দাঁড়িয়েছিল। বিচারক নিকিতাকে জিজ্ঞেস করলেন, তুমি তোমার স্বামীর সাথে কেন থাকতে চাও না? নিকিতা কোনো দ্বিধা ছাড়াই উত্তর দিল, কারণ ও একজন সামান্য তাঙাওয়ালা, আর ওর শরীর থেকে সবসময় ঘোড়ার গন্ধ আসে। আমি ওর সাথে থাকতে পারব না। এ কথা শোনা মাত্রেই আদালতে পিনপতন নীরবতা নেমে এলো। সেই মুহূর্তে নিখিলের মনে হলো কেউ যেন তার আত্মসম্মানকে সবার সামনে পিষে দিল। সে মাথা নিচু করে নিল। তার চোখে জল ছিল, কিন্তু সে তা পড়তে দিল না। সেদিন আদালত থেকে বেরিয়ে আসার সময় তার জীবনের একটি অধ্যায় শেষ হয়ে গিয়েছিল, কিন্তু সে জানত না যে এই কষ্ট থেকেই তার জীবনের সবচেয়ে বড় লড়াই শুরু হতে চলেছে, যে লড়াই তাকে এমন এক জায়গায় পৌঁছে দেবে যা সে কোনোদিন কল্পনাও করেনি। আদালত থেকে ফেরার সময় নিখিলের হাঁটার গতি ধীর হয়ে গিয়েছিল। তার পা যেন ভারী হয়ে এসেছিল। পথে সেই পুরনো কাঁচা রাস্তা, সেই গাছ, সেই মাঠ, সবই এক ছিল, কিন্তু সেদিন সব বদলে গেছে মনে হচ্ছিল। গ্রামের কিছু লোক দূরে দাঁড়িয়ে তাকে দেখছিল, কারো মুখে সহানুভূতি, কারো মুখে কৌতূহল। নিখিল কারো দিকে না তাকিয়ে তার তাঙার কাছে গেল। তার ঘোড়া রাজার লাগাম ধরল আর ধীরে ধীরে বাড়ির দিকে চলতে লাগল। তার কানে তখনও সেই কথাগুলো বাজছিল। ওর শরীর থেকে ঘোড়ার গন্ধ আসে। ওই শব্দগুলো শুধু অপমান ছিল না, যেন তার অস্তিত্বকেই কেউ অস্বীকার করেছিল। বাড়ি পৌঁছে সে তাঙা এক কোণে দাঁড় করাল আর চুপচাপ উঠোনে বসে পড়ল। সরোজ বিছানায় শুয়েছিলেন। ছেলের মুখ দেখেই তিনি সব বুঝে গেলেন। তিনি ক্ষীণ স্বরে জিজ্ঞেস করলেন, কি হলো বাবা? নিখিল হাসার চেষ্টা করল, কিন্তু হাসিটা মিলিয়ে গেল। সে শুধু বলল, সব শেষ হয়ে গেল মা। সরোজিৎ চোখ ভরে এলো। তিনি জানতেন তার ছেলের সাথে কত বড় অন্যায় হয়েছে, কিন্তু সেই সময় তিনি নিজেও খুব অসুস্থ ছিলেন। কয়েকদিনের মধ্যেই তার শরীর আরও খারাপ হল। যে রোগটা ধীরে ধীরে চলছিল তা যেন হঠাৎ করেই বেড়ে গেল। নিখিল দিনে তাঙা চালাত আর রাতে মায়ের পাশে বসে থাকত। মাঝে মধ্যে সে মায়ের মাথায় হাত বুলিয়ে দিত আর ভাবত যদি মাকে কোনো খুশি দিতে পারত। কিন্তু ভাগ্য বোধহয় তখনও তার ওপর তোষ্ট ছিল না। এক রাতে সরোজের শ্বাস খুব দ্রুত চলতে লাগল। নিখিল ঘাবড়ে গিয়ে গ্রামের কবিরাজকে ডাকল, কিন্তু কবিরাজ এসেই নিচুসারে বললেন, এবার ভগবানের নাম নিন। সেই রাতে নিখিল তার মায়ের হাত ধরে বসে রইল। সরোজ কম্পিত কণ্ঠে বললেন, বাবা, দুঃখ করিস না। জীবনে যা হয়েছে তাকে ভগবানের ইচ্ছে বলে মেনে নিস। নিখিলের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সরোজ শেষবারের মতো তার ছেলের মুখ দেখলেন, আর তারপর ধীরে ধীরে তার প্রাণবায়ু বেরিয়ে গেল। সেই রাতে নিখিল সত্যিই একা হয়ে গেল। পরের দিন গ্রামে চিতা জ্বলল। লোক এলো, সান্ত্বনা দিল, কিন্তু সবাই চলে যাওয়ার পর সেই নিস্তব্ধতা আবার ঘরে ফিরে এলো। এবার ঘরে মাত্র ৩ জন, নিখিল, তার বোন রাধা আর ভাই মোহন। মায়ের চলে যাওয়ার পর নিখিল আরও চুপচাপ হয়ে গেল, কিন্তু সে হার মানল না। সে প্রতিদিন আগের চেয়েও বেশি পরিশ্রম করতে লাগল। ভোরে অন্ধকার থাকতেই উঠে পড়ত, ঘোড়াকে তৈরি করত আর তাঙ্গা নিয়ে বেরিয়ে পড়ত। সারাদিন যাত্রী আনা নেওয়া করত। গ্রামের লোক বলত, এত শোক পাওয়ার পরেও ছেলেটা ভেঙে পড়ছে না, সত্যি বড় মন ওর। কিন্তু সত্যি এটাই ছিল যে নিখিল ভেতর থেকে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। সে শুধু তার ভাইবোনের জন্য নিজেকে সামলে রেখেছিল। একদিন দুপুরে সে তার তাঙ্গা নিয়ে জেলা সদরের কাছে দাঁড়িয়েছিল। সেখান দিয়ে প্রায়ই বড় বড় অফিসাররা যাতায়াত করতেন। হঠাৎ রাস্তায় পুলিশের গাড়ির আওয়াজ শোনা গেল। কয়েক মিনিটের মধ্যেই সারিবদ্ধ সাদা গাড়ি সেখান দিয়ে চলে গেল। আগে পুলিশের জিপ, পেছনে কিছু বড় গাড়ি। নিখিল পাশের এক লোককে জিজ্ঞেস করল, ওগুলো কার গাড়ি? লোকটা বলল, আরে ওটা জেলার নতুন কালেক্টর সাহেব, আজ প্রথমবার শহরে এসেছেন। কালেক্টর?
নিখিল মনে মনে শব্দটি উচ্চারণ করল। সে প্রথমবার এই পদের কথা এত কাছ থেকে শুনছিল। কিছুক্ষণ পর সে দেখল কাছের এক চায়ের দোকানে কিছু ছেলে বই পড়ছে। সে কৌতূহল নিয়ে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করল, তোমরা কি পড়ছ? তাদের মধ্যে একজন বলল, আমরা সিভিল সার্ভিসের প্রস্তুতি নিচ্ছি, আইএএস হওয়ার জন্য। নিখিল প্রথমবার আইএএস শব্দটা শুনেছিল। সে জিজ্ঞেস করল, আইএএস কি? ছেলেটি হেসে বলল, আইএএস মানে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। জেলার যে কালেক্টর সাহেব হয় তিনিই আইএএস অফিসার। নিখিল কিছুক্ষণ চুপ করে থাকল। তার মাথায় যেন নতুন এক জানলা খুলে গেল। সে আবার জিজ্ঞেস করল, যে কেউ কি এটা হতে পারে? ছেলেটি বলল, যদি পরিশ্রম করে তবে কেন নয়? সেই দিন নিখিল অনেক রাত পর্যন্ত ভাবতে লাগল। প্রথমবার তার মনে হল জীবনে এখনও সব শেষ হয়ে যায়নি। সেই রাতে সে তার পুরনো সিন্দুক খুলল। তাতে তার দ্বাদশ শ্রেণীর বইপত্র, খাতা আর স্কুলের স্মৃতিগুলো ছিল। সে একটি বই তুলে নিয়ে পড়তে শুরু করল। সেই দিন থেকেই তার জীবনের এক নতুন লড়াই শুরু হল। দিনে সে আগের মতো তাঙ্গা চালাত, কিন্তু রাতটা ছিল তার নিজের। যখন গ্রামবাসী ঘুমিয়ে পড়ত, সে লণ্ঠন জ্বালিয়ে পড়াশোনা করত। ঘুমের ঘোরে মাঝে মধ্যে চোখ বুজে আসত, কিন্তু সে নিজেকে জাগিয়ে আবার বই খুলত। ধীরে ধীরে বছর কাটল, নিখিলের সংগ্রাম চলল। গ্রামের কিছু লোক তাকে নিয়ে হাসাহাসি করত, তাঙ্গাওয়ালা হবে আইএএস। কিন্তু নিখিল কারও কথায় কান দিল না। তার মনে এক আগুন জ্বলছিল। কয়েক বছরের কঠোর পরিশ্রমের পর অবশেষে সেই দিন এলো যেদিন সে সিভিল সার্ভিস পরীক্ষা দিল। পরীক্ষার পর ফলের জন্য দীর্ঘ অপেক্ষা। আর একদিন সকালে যখন রেজাল্ট বেরোল, পুরো গ্রামে খবরটা আগুনের মতো ছড়িয়ে গেল। তাঙ্গাওয়ালা নিখিল আইএএস অফিসার হয়েছে। ভানপুরের মতো ছোট্ট গ্রামে যেন উৎসবের মেজাজ শুরু হল। সকালে কেউ একজন বাজার থেকে খবরের কাগজ এনে মোড়ে পড়তে শুরু করল, আর একটা নাম দেখে সবার চোখ ছানা বড়া হয়ে গেল, নিখিল কুমার। প্রথমে কারোর বিশ্বাসই হল না। কেউ বলল, আরে এটা কি সেই নিখিল যে তাঙ্গা চালায়? অন্যজন বলল, হ্যাঁ, রামলালের ছেলে। নিখিল তখন নিজের বাড়ির সামনে ঘোড়া রাজাকে খাবার দিচ্ছিল। বাচ্চারা দৌড়ে এসে বলল, নিখিল ভাইয়া, খবরের কাগজে আপনার নাম এসেছে। নিখিল প্রথমে ভেবেছিল ইয়ার কি করছে, কিন্তু যখন নিজের নাম দেখল তার আঙুলগুলো কাঁপতে লাগল। কয়েক মুহূর্ত সে কিছু বুঝতেই পারল না। তারপর ধীরে ধীরে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। এত বছরের পরিশ্রম, বিনিদ্রা রাত, অপমানের আঘাত আর মায়ের স্মৃতি সব যেন একসাথে সামনে ধেসে এলো। তার মা আজ বেঁচে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন। কিছুক্ষণের মধ্যেই গ্রামবাসী তার বাড়ির সামনে ভিড় করল। কেউ মিষ্টি নিয়ে এলো, কেউ তাকে জড়িয়ে ধরল। গ্রামের প্রবীণরা বললেন, আজ রামলালের আত্মা যেখানেই থাকুক গর্বে হাসছে। কিন্তু নিখিলের মনে তখন এক অদ্ভুত শান্তি ছিল। সে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, মা, তোমার ছেলে হার মানেনি। ট্রেনিংয়ের জন্য নিখিলকে মুসৌরিতে যেতে হলো। সেখানে এক আত্মবিশ্বাসী, শান্ত স্বভাবের মেয়ে কাজলের সাথে তার পরিচয় হলো। কাজলও সেই ব্যাচের অফিসার ছিল। একদিন লাঞ্চের সময় কাজল নিখিলকে জিজ্ঞেস করল, আপনি কোথা থেকে এসেছেন? নিখিল হেসে বলল, ভানপুর নামের এক ছোট্ট গ্রাম থেকে। কাজল কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, আগে কি করতেন? নিখিল কিছুক্ষণ চুপ থেকে সত্যিটা বলে দিল, আমি তাঙা চালাতাম। কাজল অবাক হয়ে তার দিকে তাকাল, কিন্তু তার চোখে ঘৃণা নয়, বরং সম্মান ছিল। কাজল বলল, তার মানে আপনি অনেক বড় সফর পার করেছেন। এটা সত্যিই অনুপ্রেরণাদায়ক। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব গভীর হল। ট্রেনিং শেষে তারা আলাদা জেলায় পোস্টিং পেলেন, কিন্তু যোগাযোগ রইল। নিখিল বুঝতে পারল কাজল তার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। একদিন নিখিল তাকে তার অতীতের কথা খুলে বলল। কাজল হেসে বলল, নিখিল, মানুষের অতীত নয়, চরিত্র বড়। তোমার মতো শক্তিশালী মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। এরপর দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হল। সেই বিয়েতে কোনো বিলাসিতা ছিল না, কিন্তু ছিল অগাধ সম্মান। একদিন নিখিলকে এক সরকারি পরিদর্শনে এক প্রত্যন্ত এলাকায় যেতে হল। ফাইলের ওপর নাম দেখে নিখিল থমকে গেল। ওটা সেই গ্রাম যেখানে তার প্রথম স্ত্রী নিকিতার দ্বিতীয় বিয়ে হয়েছিল। অনেক বছর কেটে গেছে, নিখিল কখনো পেছন ফিরে তাকায়নি, কিন্তু ভাগ্য তাকে আবার সেই পথেই নিয়ে যাচ্ছিল। সকালের সময় কুয়াশা চেরা রোদে ধুলো উড়িয়ে সরকারি গাড়ির কাফেলা সেই গ্রামে পৌঁছল।
গ্রামের মানুষ এর আগে কখনো এত বড় অফিসার দেখেনি। গাড়ি থেকে যখন নিখিল নামল, সবাই তাকে সেলাম করতে লাগল। সেই ভিড়ের মাঝে এক মহিলা দাঁড়িয়েছিল। তার পরনে ছেঁড়া পুরনো কাপড়, চেহারা ক্লান্ত, চোখের নিচে কালো দাগ। সেই মহিলাটি নিখিলকে দেখা মাত্রই কেঁপে উঠল। তার ঠোঁট কাঁপছিল। সেটা ছিল নিকিতা। নিখিল এখন জেলার কালেক্টর। নিকিতার অবস্থা এখন খুব খারাপ ছিল। তার দ্বিতীয় স্বামী ধনী হলেও মদ্যপ আর অত্যাচারী ছিল। আজ নিখিলকে এই রূপে দেখে তার মনে অনুশোচনার বন্যা বয়ে গেল। সে ভিড় ঠেলে নিখিলের সামনে এসে দাঁড়াল। নিখিল গ্রামের প্রধানের সাথে কথা বলছিল। হঠাৎ সামনে নিকিতাকে দেখে সে এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। চারদিকে নীরবতা। নিকিতার চোখ দিয়ে জল পড়ছে। সে কাঁপতে কাঁপতে বলল, নিখিল, চিনতে পারছ? নিখিল শান্ত স্বরে বলল, হ্যাঁ, চিনতে পারছি। নিকিতা কান্নায় ভেঙে পড়ে বলল, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি তোমার সাথে খুব অন্যায় করেছি। আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম টাকাই সব, কিন্তু ভগবান আমাকে শিক্ষা দিয়েছেন। আশেপাশের মানুষ অবাক হয়ে দেখছিল কালেক্টর সাহেবের কাছে এক গ্রামের মহিলা কেন ক্ষমা চাইছে। নিখিল চুপচাপ কথাগুলো শুনল। তার মনে কোনো রাগ বা প্রতিশোধের ইচ্ছা ছিল না। নিকিতা ধরা গলায় বলল, যদি পারো আমাকে ক্ষমা করে দাও। আমি জানি আমি তোমার মন ভেঙেছিলাম। নিখিল ধীরে ধীরে বলল, ক্ষমা করার চেয়ে বেশি জরুরি হল শিক্ষা নেওয়া। আর হয়তো তুমি জীবন থেকে সেই শিক্ষা পেয়ে গেছ। নিকিতার চোখে এক চিলতে আশা জাগল যে হয়তো সব আবার ঠিক হবে। কিন্তু তখনই গাড়ির দরজা খুলে কাজল বেরিয়ে এলো। কাজল নিখিলের কাছে এসে হাসি মুখে বলল, কাজ কি শেষ? নিখিল কাজলের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, কাজল, ইনি নিকিতা, আমার অতীতের এক অংশ। কাজল মাথা নিচু করে সম্মান জানাল। নিকিতা এই দৃশ্য দেখে বুঝতে পারল তার সব আশা শেষ হয়ে গেছে। নিখিল শেষবারের মতো তার দিকে তাকিয়ে বলল, জীবনে কোনো কাজ ছোট হয় না নিকিতা, ছোট হয় মানুষের চিন্তা। যেদিন মানুষ পরিশ্রমের সম্মান করতে শেখে, সেদিনই তার জীবন বদলে যায়। এ কথা বলে নিখিল কাজলের সাথে গাড়িতে উঠে পড়ল। গাড়ির কাফেলা ধুলো উড়িয়ে গ্রামের রাস্তা দিয়ে চলে গেল। নিকিতা সেখানেই দাঁড়িয়ে রইল। তার চোখ দিয়ে অনুতাপের জল গড়িয়ে পড়ছে। সে আকাশের দিকে তাকিয়ে ভাবল, কাশ সেদিন আমি আমার স্বামীর কাজকে ছোট না ভাবগাম। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। নিখিল তার জীবনে অনেক দূরে গিয়ে গেছে। আর এই কাহিনী তাদের জন্য এক শিক্ষা হয়ে রইল, যারা মানুষের বিচার তার পেশা বা তার দারিদ্র্য দিয়ে করে।